কেকেআর ছাড়ো ফর্ম পাও, কেকেআর ছাড়ো ফর্ম পাও। শ্রেয়াস আইয়ার আবার ক্যাপ্টেন্সি ডেবিউতে পাঞ্জাবের হয়ে 97। ওয়াও। আর একটা ফ্যাক্ট আছে, যখন দিল্লির হয়ে ক্যাপ্টেন্সি ডেবিউ করেছিল তখনও 40 বলে 93 করেছিল। শ্রেয়াস আইয়ার কিন্তু গড ফর্মে আছে, গড ফর্ম। মানে কি বলতে চাইছিস, যে কেকেআর ছেড়ে কে ভুল করলো? সরি প্রত্যেকটা শুভমান গিল, না আমি তো মনে করি ভুল করেছে শুভমান, অবশ্যই ভুল করেছে, মানতেই হবে, একজন ইন্ডিয়ান ক্যাপ্টেনকে কেউ ছেড়ে দেয়? তো আজকে আমরা আলোচনা করছি গুজরাট টাইটান্স আর পাঞ্জাব কিংসের ম্যাচ নিয়ে। একটা থ্রিলার ম্যাচ ছিল এটাও। এছাড়া আরেকটা থ্রিলার ম্যাচ নিয়ে, জানি একটু লেট, কিন্তু লখনৌ আর আমরা দিল্লির ম্যাচটা নিয়েও আলোচনা করব। আর কলকাতা, আজকে কলকাতা আর এবং রাজস্থানের খেলা আছে, সেটা আমরা প্রেডিকশন করে নেবো, প্রিভিউ কাম প্রেডিকশন বলতে পারেন। তো আমরা আজকের যে ম্যাচটা কালকে রাতে হয়েছে, মানে হচ্ছে গুজরাট আর পাঞ্জাবের ম্যাচ দিয়ে শুরু করছি। তো ম্যাচটা হাই স্কোরিং ম্যাচ হয়েছে অবশ্যই। এই মাঠে এত হাই স্কোরিং রান হওয়ার কথা ছিল না, কোনোদিন দেখা যায়নি। 190 বোধহয় হাইয়েস্ট রান ছিল, 189 না কত। তো পাঞ্জাব সেখানে 243 রান করতে সক্ষম হয়েছে, 243। একমাত্র শ্রেয়াস আইয়ারের ব্রিলিয়ান্স, এটা এখানে বলতে হবে, শ্রেয়াস আইয়ারের ব্রিলিয়ান্স। ও এত 6 মারা শিখলো কবে? সেটাই তো, 9খানা 6, 5টা মাত্র 4, 9টা 6। শ্রেয়াস আইয়ার স্পিনারদের মারতে এগিয়ে গিয়ে, সেটা মানলাম আমি। না আমি তো ভাবছি যে 6 শুধু মারছে না, মানে কেকেআর এর মুখে কি মারছে, বুকে বিজে গিয়ে, বুকে মুখে, মানে তুই বুকে আর আমি মুখে। আর এদিকে তোর প্রিয়াংশ আরিয়া, এই প্লেয়ারটা আমরা মিস করে গেছিলাম আমাদের প্রিভিউর সময়, যখন একদম প্রথমে যখন টিম প্রিভিউ করেছিলাম, এই প্লেয়ারটা মিস করে গেছিলাম। কিন্তু প্রথমে ডেবিউতেই আর 3 রানের জন্য 50টা মিস হয়ে গেল। আর আরেকজনের নাম বললি না, শশাঙ্ক সিং। হ্যাঁ ওটা বাবা, শশাঙ্ক সিং লাস্ট ওভার সিরাজের আগের বছরও নিজেকে, আমি এটা কি হয়, একটা জিনিস আপনারা দেখবেন যে একটা প্লেয়ার যদি একটা সিজনে ভালো খেলে, খুব ভালো খেলে, পরের সিজনে গিয়ে তার জন্য খুব চাপ হয়ে যায় খেলাটা, দেখবেন। কিন্তু এখানে আশুতোষ শর্মা প্লাস শশাঙ্ক সিং প্রত্যেকেই কিন্তু খেলা দেখিয়ে দিচ্ছে। মানে এটা বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে আমাদের এটার জন্য রেডি থাকতে হবে। কোহলি, রোহিত এরা তো আস্তে আস্তে চলে যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এদের মতো প্লেয়াররা আইপিএল এর ফেস হবে ভবিষ্যতে গিয়ে। আশুতোষ শর্মাকে নিয়ে আসছি, মানে তার আগে শশাঙ্ক সিংকে নিয়ে তুই যেটা বললি আমিও এগ্রি। প্রিয়াংশ আরিয়া, ঠিক আছে, হাফ সেঞ্চুরি মিস করে গেল। আর হচ্ছে তোর ওইদিকে শ্রেয়াস আইয়ার, আর হচ্ছে অনবদ্য ইনিংস, মানে সেঞ্চুরিটা ডিজার্ভ ছিল, কিন্তু ও টিমের সাথে কিন্তু 42 বলে 97, মানে ওই লাস্ট ওভারটা পুরো শশাঙ্ক সিং খেললো। আর ওদের বোলারদের মধ্যে সাই কিশোরী পরপর একটা হ্যাটট্রিক চান্সে গেছিল, পরপর 2টো উইকেট নিয়ে নিয়েছিল। আর শশাঙ্ক সিং এসে আরেকটুর জন্য মিস করে গেল সেঞ্চুরিটা, লাস্ট ওভারে স্ট্রাইকই দেয়নি। সেটাই তো বললাম যে 6 বল পুরো ওই খেলেছে, কিন্তু হ্যাঁ আমি মনে করি যে টিমের সাথে এরকম সেঞ্চুরি ঠিক আছে। 16 বলে 44 শশাঙ্ক সিং এর রান। তো এরপরে আসলে হচ্ছে ভালো ফাইট দিয়েছে, কিন্তু 3টে গুজরাটের আমি যা দেখছি ব্যাটসম্যান সেরকম কিছু নেই, ইয়েই নেই তোর বলতে গেলে। ওদের যে লোয়ার অর্ডার, যেটা মিডল অর্ডার বা লোয়ার অর্ডার, সেরকম নেই। সে প্রথম 3 জন শুভমান গিল, আর শুভমান গিলের সঙ্গে সাই সুদর্শন কিন্তু ওপেন করছে, এটা কিন্তু আমি তো বলছিলাম জাজ বাটলার তো ডিজার্ভ করে, পুরো ডিজার্ভ করে। আর কোনোদিন ওপেন ছাড়া আমরা দেখিনি, দেশের খেলা আলাদা ব্যাপার, আইপিএলে কোনোদিন দেখিনি আমরা ওপেন ছাড়া। তো এখানে দুজনেই ভালো খেললো, শুভমান গিল ভালো পেসটা নিয়েছিল, কিন্তু আউট হয়ে গেল। আর সাই সুদর্শনকে এমন একটা প্লেয়ার হয়ে দাঁড়িয়েছে, সাই সুদর্শন খুবই আন্ডাররেটেড একটা প্লেয়ার ইন্ডিয়ান। ওকে আমি মনে করি ইন্ডিয়া টিমে চান্স দেওয়া উচিত, দিয়েছিল কিন্তু তাও অনেক দিন হয়ে গেছে সেটা। ওকে ফার্স্ট ট্র্যাক করে যেমন নীতিশ কুমার রেড্ডি এদেরকে করলো, T20 হোক বা ওয়ানডে, আমি মনে করি পারফেক্ট ওয়ানডে প্লেয়ার, পারফেক্ট ওডিআই প্লেয়ার সাই সুদর্শন। টেস্টেও ট্রাই করা যেতে পারে, ঠিক আছে, ওর কাছে ক্লাসিক শট আছে, সামনে খেলে। আর ওইদিকে তোর বাটলারও সাথ দিচ্ছিল, বাটলারের আমি মনে করি 31 বলে 50টা একটু মানে বেশি বল খেলে ফেলেছে বাটলার, প্রথম দিকে খুব স্লো হয়ে গেল। ওই যে বললাম ওপেন, হ্যাঁ ওটাই মেন ব্যাপার। ও যদি পাওয়ার প্লে পায় না, পাওয়ার প্লেটা যদি পায়, ওইখানে মেন ব্যাপার, পাওয়ার প্লেটা। আর সাই সুদর্শন তো আমরা জানি যে ও ফ্লেক্সিবল প্লেয়ার, ও 3 নম্বরও খেলতে পারবে, ওপেনও খেলতে পারবে। এই জিনিসটা গুজরাট ভুল করেছে আজকে, এই জিনিসটা একটুখানি মানে চালে ভুল হয়ে গেছে। আর ওইদিকে রাদারফোর্ডের জায়গায় আমি মনে করি যদি আগে তোর ইয়েকে নামিয়ে দিতে পারতো, শাহরুখ খান। রাদারফোর্ড খেলেছে ভালো, কিন্তু প্রথম দিকে ভালো খেলছিল, রাহুলও ছিল প্রথম 10 বলে 190 স্ট্রাইক রেটে খেলছিল, তারপরে আস্তে আস্তে স্লো হয়ে গেছে আরো। ওই জায়গাটা একটুখানি মাত্র 11 রানে শাহরুখ খান ছিল। রাহুল তেবাটিয়া তো নামবে একটু পরে, জানা কথা লাস্টে, কিন্তু শাহরুখ খানকে ওই টাইমটা নামানো উচিত ছিল। ইন্ডিয়ান প্লেয়াররাই কিন্তু এখন টপে রয়েছে, এরকম মানে রেঞ্জ হিটিং যেটাকে বলে আর কি, লাস্টে এসে ইন্ডিয়ান প্লেয়াররাই টপে রয়েছে। তো এই ছিল ম্যাচ, 11 রানে হেরে গেল
সবকটা টিমের খেলা হয়ে গেছে। এখন টেবিল যা দেখা যাচ্ছে হায়দ্রাবাদ 1-এ আছে, 2-এ ব্যাঙ্গালোর একটা ম্যাচ হয়েছে তো দেখা একটা match। আর পাঞ্জাবের হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ পাঞ্জাব শ্রেয়াস আয়ার, স্বাভাবিক ব্যাপার, শ্রেয়াস আয়ার ম্যান অফ দ্য ম্যাচ। আর তোর ওদিকে একটা জিনিস খেয়াল করেছিস কিনা জানি না, চেন্নাইয়ের একটা উঠেছে, তোর এলিগেশন উঠেছে ঋতুরাজ গায়কোয়াড় আর খালিলের একটা বল টেম্পারিং একটা কিছু, জানি না এখনো কোনো খবর আসেনি সেরকম। আইপিএল এর রেপুটেশনের জন্য ওরা খবর লিকও করে না, 100% কনফার্ম না, আমার যেটা মনে হয়। তো দেখা যাক কি হয়, আমরা অবশ্যই ভিডিওতে বলবো। তো এই ছিল ম্যাচ, সেরকম ইন্টারেস্টিং ম্যাচ বলতে এখন আগে যদি হতো আজ থেকে 4-5 বছর আগে বলতাম খুব ইন্টারেস্টিং ম্যাচ হয়েছে, 244 রান। আর এখন কিন্তু নর্মাল 240-44, মানে মনে হচ্ছিল 9 বলে 30 রান বাকি, এই তো হয়ে যেতে পারে রে, 9 বলে 30 রান হয়ে যেতে পারে। আর আগে মানে আমরা ভাবছি খুলে বেরিয়ে আসতো এই রান করতে গেলে, মানে আমরা কোনদিন ভাবছি যে 300 রানের প্রেডিকশন নিয়ে না আসতে, 300 রান হবে মনে হচ্ছে, 300 রান হয়ে যেতে পারে। তোর কথাই ঠিক হবে, দেখি 300 রান হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এই ছিল ম্যাচ, মোটামুটি একটা ম্যাচ ছিল, ঠিক আছে। আর তো সব যেটা ইন্টারেস্টিং ছিল সেটা হচ্ছে গত পরশু দিনের ম্যাচ, যেটা দিল্লি আর হচ্ছে তোর লখনৌর ম্যাচ। লখনৌ শর্ট পড়ে গেছে রানে লাস্টে এসে, নাহলে লখনৌর জেতা ম্যাচ ছিল ওটা, দিল্লি জিততে পারতো না। কেএল রাহুলকে ছাড়া দিল্লি খেলেছে আগের দিন, কেএল রাহুল ব্লেসড উইথ এ বেবি গার্ল, আপনারাও নিশ্চয়ই খবর দেখেছেন। যাই হোক, তো ওখানে লখনৌ রানে শর্ট হয়ে গেল, 209 রান করেছে 210। আর দিল্লি আশুতোষ শর্মা 65 রানে 5 উইকেট পড়ে গেছিল, ওইখান থেকে এসে আশুতোষ শর্মা, তার আগে ট্রিস্টেন স্টাবস খেলেছিল কিছুটা, আশুতোষ শর্মা এসে ওইখানে, মানে শর্মার নামে কি তারিফ করবো সেটাই ভাবছি আমি। হ্যাঁ, ও খুব ভালো খেলে দিয়েছে। আর হচ্ছে তোর সব থেকে বড় কথা, ম্যাচ ফিনিশ করে গেছে। এর আগে আমরা দেখেছি শশাঙ্ক সিং আর আশুতোষ শর্মা পাঞ্জাবের হয়ে ম্যাচ ফিনিশ করে যেতে পারেনি, খেলেছে ভালো, নিজেও বলেছে ইন্টারভিউতে, নিজেও 200-250 স্ট্রাইক রেটে খেলেছে, বড় ইনিংসও খেলেছে, কিন্তু ম্যাচ, এটা সব থেকে বড় কথা। কেভিন পিটারসনকে দেখেছিস কিভাবে করছিল মেন্টর হিসাবে পুরোপুরি। তোর আশুতোষ শর্মাকে তো করতেই হবে, ডিজার্ভিং। দিল্লি এই ম্যাচটা হচ্ছে দিল্লির ইতিহাসে সব থেকে বড় রান চেস। 2017-তে 209 ছিল, 209 রান চেস, 209 চেস করেছিল। আর হচ্ছে 2025-এ এসে 210 হাইয়েস্ট রান চেস হলো দিল্লির এটা ইতিহাসে। তবে এই ম্যাচের পুরো ক্রেডিট গোস টু আশুতোষ শর্মা, পুরো ক্রেডিট। বিপ্রাজ নিগম যে ছেলেটা এসে খেললো, আবার একটা উইকেটও তুলেছিল, অবশ্যই। হ্যাঁ, ওই প্লেয়ারটার অবস্থা হচ্ছে এরকম। আর আরেকটা কথা কি বলতে, যে আশুতোষ শর্মা কিন্তু লাস্টে কিন্তু একজনের ক্রেডিট দিয়ে গেছিল, সে হচ্ছে কি বলতো, শিখর ধাওয়ানকে ডেডিকেট করে গেছে ম্যান অফ দ্য ম্যাচ। আমরা ভিডিও কলিং এ দেখেছি, ঠিক আছে। কিন্তু শিখর ধাওয়ানকে দিল্লিতে করে গেছে ঠিকই, শিখর ধাওয়ান কিন্তু হায়দ্রাবাদ থেকেও কিন্তু প্রাপ্য, হায়দ্রাবাদে কিন্তু অনেকটা টাইম দিয়েছে শিখর ধাওয়ান। কিন্তু আরেকটা জিনিস জানিস তো, আমি একটা ছোট্ট কথা বলতে চাই, যারাই আর কি রিজার্ভ করে যে নিজের টিমে খেলবো, মানে যারা যে টিমে খেলে এসছে, ওরাই যদি দেখ ছেড়ে যদি অন্য টিমে আসছে, ওরাই কিন্তু ধামাকাদার পারফরমেন্স করছে। এটা কিন্তু তুই দেখ, এবার আইপিএল কিন্তু সেটাই হচ্ছে। শ্রেয়াস আয়ার, হ্যাঁ, ওইদিকে বাটলার ওইদিকে তাও 50 তো করেছে। আর আশুতোষ শর্মার কথা বলতে না, হ্যাঁ, এরকম সব প্লেয়ারই আলাদা দরকার। কিন্তু এইটার পুরোটাই হচ্ছে আমরা লাভবান হবো হচ্ছে ক্রিকেট, আমাদের ইন্ডিয়ান ক্রিকেটে কিন্তু আমরা লাভবান হচ্ছে। অবশ্যই। কিন্তু টি20 টিম কটা হবে, তারপরে 11টার বেশি তো আর খেলাতে পারছে না। ইন্ডিয়াতে তো আর ইন্টারন্যাশনালে তো আর নেই, ইম্প্যাক্ট প্লেয়ার রুল নেই, 11টার বেশি তো খেলাতে পারবে। ঠিক না, বেঞ্চ স্ট্রেংথ, হ্যাঁ অবশ্যই বেঞ্চ স্ট্রেংথ তো, হ্যাঁ এমনিতেও তোর বলেছেও যে তোর তিনখানা টিম করে ইন্ডিয়া খেলানোর মতো খেলানোর ক্ষমতা রাখে। তোর টেস্ট, ওয়ানডে, টি20 একই টাইমে 3টে টিম নিয়ে খেলতে পারবে। তো এই ছিল ম্যাচ। আমরা তাহলে কলকাতা রাজস্থানের প্রিভিউটা করে ফেলি। কলকাতা রাজস্থান দুটোই হেরো টিম, প্রথম ম্যাচ হেরে গেছে, আর রাজস্থান একটু বাজেভাবে হেরেছে। হ্যাঁ, এবারে এটা বল যে রাজস্থানের হোম ম্যাচ কোথায় হচ্ছে? হ্যাঁ, রাজস্থানের হোম গ্রাউন্ড এখন আসাম গুয়াহাটিতে দেওয়া হয়েছে, গুয়াহাটি হোম গ্রাউন্ড, হাই স্কোরিং গ্রাউন্ড। রানের মা বাপ থাকবে না, স্বাভাবিক ব্যাপার। তো রানের, আর যদি আমরা এখানে দেখে নিই যে ফার্স্ট ব্যাটিং করলে 240 রান হয়ে যেতে পারে, এই মাঠে রেকর্ড আছে ইন্ডিয়ার, মানে ইন্টারন্যাশনাল রেকর্ড আছে। আর হচ্ছে 210-20 রান চেজও হয়েছে এই মাঠে। তবে আরেকটা বিষয় কি, গুয়াহাটিতে কিন্তু সেরকম ম্যাচ হয়নি, 7-8টা ম্যাচ হয়েছে। হ্যাঁ, বেশি ম্যাচ আছে টি20, স্বাভাবিক ব্যাপার। এইসব বাঁচিয়ে রাখার জন্য এইসব গ্রাউন্ডকে ইউজ করা হয়, বাঁচাতে তো হবে না। আর তোর কলকাতার টিম বলতে গেলে প্রথম ম্যাচে আমার খুব একটা স্ট্রং মনে হয়নি, মিডিল অর্ডার পুরো ফেল করে গেছে, আর বোলিংও সেরকম গা দিয়ে বল করেনি। রাজস্থানের কথা তো আর বলে লাভ নেই, রাজস্থানের
পুরো ছাতু করে দিয়েছে মেরে হায়দ্রাবাদ। আর আমার মনে হয় যে টসে ইম্পর্টেন্ট কি টসটা ইম্পর্টেন্ট অবশ্যই। এখন টসটা ইম্পর্টেন্টই হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে তোর ফার্স্ট ব্যাটিং যারা করছে 220, 30, 40 করে দিয়ে প্রেসার, হাই স্কোরিং গ্রাউন্ডে আর কি প্রেসার করে দিচ্ছে সামনের টিমের উপরে। একটু যদি ওরা ধরে বল করে নিতে পারে, পাওয়ার প্লেটাকে যদি একটু আটকে দিতে পারে, তাহলে কিন্তু ওই টিম জেতার মতো চান্স থাকে। মানে তার মানে তুই বলতে চাইছিস যে টিমে আর কি মানে টসে জিতো ব্যাটিংই আর কি নেবে আসলে। হ্যাঁ, আর হচ্ছে তোর তাহলে আমরা প্রেডিকশনে চলে যাই, 4টে প্রেডিকশন করে নেবো আমরা। তো যদি আমরা প্রথম হচ্ছে ফার্স্ট ব্যাটিং টিম উইন, যে ফার্স্ট ব্যাটিং করবে সে জিতবে ম্যাচ, সে কলকাতা হোক বা হচ্ছে ফার্স্ট ব্যাটিং রাজস্থানী হোক। আর সেকেন্ড হচ্ছে ব্যাটার্স, যদি আমরা ব্যাটিং পারফরমেন্স ধরে নিই কারা কারা করতে পারে, সঞ্জু স্যামসন, মানে আর কথা বলছি রাজস্থান রয়্যালস, সঞ্জু স্যামসন, জয়সওয়াল, আর হচ্ছে ওইদিকে হেটমায়ার। এই 3টে প্লেয়ার আমরা আরো নিতে পারতাম, কিন্তু আমরা আরো স্পেসিফিক ভাবে তুলে ধরছি যাতে আপনাদের ফ্যান্টাসি টিম যদি করেন তাহলে করতে সুবিধা হবে। আর কলকাতার থেকে ধরছি সুনীল নারিন, ডিকক আর অঙ্কুশ রঘুবংশী। রাসেল অতটা ফর্মে নেই, 1, 2, 3 কেই রাখছিস আর কি, না 4। ও রাহানে খেলতে পারে। হ্যাঁ, রাহানে আমার মনে হচ্ছে পরের দিন হয়তো এইরকম বিস্ফোরক ইনিংস খেলতে পারবে না, আগের দিন যেমন খেলেছে, খেলবে অল্প রান করবে, মেবি হতেও পারে। আর হচ্ছে তোর বোলারসদের মধ্যে যদি ধরি আমি, বোলাররা বেশি উইকেট পাবে না এই মাঠে, বোলার কম নেবেন, আর ওই 10টা। হ্যাঁ, মানে কলকাতার হিসাবে তোর কাকে মনে হচ্ছে, মানে 3 জন এরকম? কলকাতার বোলার বলতে গেলে হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী তো অবভিয়াসলি, আর হচ্ছে সুনীল নারিন। সুনীল নারিন 1-2 উইকেট আছে সুনীল নারিনের নাম। উইকেট আমি সুনীল নারিন উইকেট না থাকুক, কিন্তু ও কিন্তু একটা স্পেশালি বোলার। হ্যাঁ, ইকোনমির একটু পারফেক্ট থাকে, একদম 6-7 এর বেশি। বিরাট কোহলি এর মতো। আচ্ছা, একটা ফ্যাক্ট আছে, বিরাট কোহলি, রোহিত শর্মা আর হচ্ছে তোর MS ধোনি মিলে টোটালি এতদিনে 3টে 4 মেরেছে, এই 3টে 6 মেরেছে সুনীল নারিনকে। আর এদিকে আগের দিন একটা ম্যাচে 11 বলে না 10 বলে বেশ রাজত পাতিদার 4টে 6 মেরে দিচ্ছে সুনীল নারিনকে। রাজত পাতিদার একটা আছে, ব্যাঙ্গালোরের ব্যাপার বলছি যদিও বা, রাজত পাতিদারের স্ট্রাইক রেট কত আছে জানিস IPL-এ? 181। এটা কিন্তু অনেকে জানে না, রাজত পাতিদার ভালো স্ট্রাইক রেটে খেলে। তো যাই হোক, এই হচ্ছে আর রাজস্থানের বোলিং যদি আমরা ধরি, তো হচ্ছে সন্দীপ শর্মা, তো তিক্সেনা, আর হচ্ছে আচারকে রাখবো। আর্চারকে রাখবি? একটা ম্যাচ ক্লাস বোলার, এটা তো মানতে হবে যে ক্লাস বোলার অবশ্যই। একটা ম্যাচে তুই কাউকে, আর হায়দ্রাবাদ সে কসাইদের সামনে পড়ে যাচ্ছে, কসাইদের সামনে বলে যে কেউ, তো সেটাই বললাম যে একটা ম্যাচে কাউকে বিচার করাটা আমাদের মনে হয় না উচিত। আর জিতছে তাহলে KKR। হ্যাঁ, ফার্স্ট ব্যাটিং এ বেশি চান্স আছে, কিন্তু তাও KKR কে আমরা রাখছি, জিতছে KKR। তো আর এই ব্যাপারে আর কিছু বলার নেই, ঠিক আছে। ম্যাচের পর অবশ্যই তার রিভিউ নিয়ে আসবো, আপনারা অবশ্যই দেখতে থাকবেন। আর হচ্ছে লাইক সাবস্ক্রাইবার তো অবশ্যই, প্লিজ এটাকে সাপোর্ট আপনাদেরই করতে লাগবে, যাতে এইভাবে আমরা যাতে প্রতিবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি, আর গ্রো করতে পারি। হ্যাঁ, অবশ্যই গ্রো করতে পারি। তো আজকে তো শেষ করি আজকে নাকি? শেষ করবি? ঠিক আছে, চলো। কি আছে? হ্যাঁ, তো এই বলে আমরা ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।